হ্যালো বন্ধুরা, আমি সুবীর সাহা SBS এডুকেশন হাবের তরফে তোমাদের আজকে পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারটা 11 সায়েন্সের ম্যাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই চ্যাপ্টারটাকে তোমাদের খুব মনোযোগ সহকারে শিখতে হবে, বুঝতে হবে, কেননা এই চ্যাপ্টারটার উপর নির্ভর করে পরবর্তীকালে তোমরা আরো অনেকগুলো অঙ্ক তোমরা করবে। যেমন প্রবাবিলিটি 11-এও পড়ানো হবে, 12-এও পড়ানো হবে। 11-এ এবং 12-এ যখন প্রবাবিলিটি তোমরা করবে তখন এই পারমুটেশন এবং কম্বিনেশন এই অঙ্কগুলোর প্রচন্ড প্রয়োজন পড়বে। সেই জন্য এরা খুব মনোযোগ সহকারে পড়বে। আর এটা পড়াবার আগে আমি তোমাদের বলি যে পারমুটেশন কম্বিনেশন যে অঙ্কগুলো, যে প্রবলেমগুলোকে আমরা সমাধান করি, এগুলো অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যাল কাউন্টিং এর একটা অংশ। এটা ম্যাথমেটিক্যাল কাউন্টিং অ্যাকচুয়ালি। এখানটায় খুব বেশি থিওরেম বা এইসব পাবে না। এখানে যেটা পাবে সেটা হচ্ছে লজিক্যালি সব প্রবলেমগুলোকে সলভ করতে হবে। ঠিক আছে, লজিক্যালি সব প্রবলেমগুলোকে সলভ করতে হবে এবং গভীরে ঢুকে ভাবতে হবে যে এখানে কি হতে পারে। তোমরা অনেকটা পড়ার পরে জানতে পারবে, প্রথমে পারমুটেশন, তারপরে আমরা শিখবো কম্বিনেশন, তারপরে আমরা বুঝবো যে কোন প্রবলেমটা পারমুটেশন দিয়ে সলভ করা যায়, আবার কোন প্রবলেমটা কম্বিনেশন দিয়ে সলভ করা যায়, কোনটা দুটোকে কাজে লাগিয়ে সলভ করা যায়। এগুলো তোমরা করতে 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 একটা আইডিয়া জেনারেট করবে, যেটা থেকে তোমরা বুঝতে পারবে যে আমাদের কোন প্রবলেমটার মধ্যে পারমুটেশন নিতে হবে, কোন প্রবলেমটাকে আমরা কম্বিনেশনের ধারণা দিয়ে সলভ করব, কোনখানে আমরা দুটোকেই কাজে লাগাবো। ঠিক আছে, এবার আমি এই পারমুটেশন কম্বিনেশনের ইতিহাস সম্পর্কে তোমাদের কিছু বলি। যে এই অঙ্কগুলো, এই প্রবলেমগুলো অতি আদিম কাল থেকেই কিন্তু মানুষের মাথায় এসেছে এবং তারা এটা নিয়ে চিন্তা ভাবনা করে যাচ্ছে, গবেষণা করে যাচ্ছে। তার কিছু কিছু নিদর্শন আমরা পাই। যেমন ধরো ভারতবর্ষেও আজ থেকে খ্রিস্টপূর্ব 200 বা 400 খ্রিস্টপূর্বাব্দে এই আচার্য পিঙ্গলা নামে একজন ভারতীয় কবি ও গণিতবিদ, যিনি খ্রিস্টপূর্বাব্দ 400 থেকে 200 সময়কালে তার চন্দ্রসূত্র বইতে 6 রকম নির্ধারণ সূত্র উল্লেখ করেছিলেন। এই 6 রকম নির্ধারণ সূত্রটা প্রকৃতপক্ষে এই পারমুটেশন বা কম্বিনেশনে আজকে আমরা যা শিখছি তারই একটা রূপ ছিল। মানে তখন থেকেই কিন্তু এই ধরনের প্রবলেমের ধারণাগুলো মানুষের মধ্যে ছিল। এছাড়াও দেখা যায় খ্রিস্টপূর্ব 1000 শতাব্দীতে চীন দেশে ওয়াই জিং হেক্সাগন নামে এক রকমের গণনার ব্যবস্থা ছিল। সেই গণনাটাও প্রকৃতপক্ষে পারমুটেশনেরই একটা রূপ মাত্র। ঠিক আছে, এছাড়াও মধ্যপ্রাচ্য, ফ্রান্স, ইংল্যান্ড, এইসব বিভিন্ন জায়গাতেও আমরা কিন্তু এই পারমুটেশন কম্বিনেশনের গবেষণা আদিকাল থেকে দেখে আসছি। যাই হোক, এই পারমুটেশন এবং কম্বিনেশন সম্পর্কে বলতে গেলে পারমুটেশন কি? পারমুটেশন হচ্ছে যে কতগুলো বস্তুর মধ্যে থেকে কয়েকটা বা সবগুলো একসাথে নিয়ে আমরা কত রকম ভাবে সাজাতে পারি, দ্যাট ইজ পারমুটেশন। আর কম্বিনেশন কি? কম্বিনেশন হচ্ছে কতগুলো বস্তু বা অবজেক্ট থেকে আমরা কয়েকটা বা সবগুলো একসাথে নিয়ে কত রকম দল গঠন করতে পারি। এটাই হচ্ছে পারমুটেশন এবং কম্বিনেশন। পারমুটেশন এবং কম্বিনেশন পড়ানো শুরু করার আগে তোমাদের আমি একটা ঘটনা বলি, গল্প বলি, যে গল্পের মাধ্যমে তোমরা আন্দাজ করতে পারবে যে আমরা কি ধরনের আলোচনাগুলো করতে যাচ্ছি। ঠিক আছে, চলো। মনে করো একটা জায়গায় 4টে ইঁদুর ঘোরাঘুরি করছিল খাবারের খোঁজে। হঠাৎ সেখানে একটা বিড়াল এসে হাজির। প্রাণ বাঁচাতে ইঁদুরগুলি দৌড় শুরু করলো। সামনে 5টি গর্ত ছিল। ইঁদুরগুলি ছুটে গিয়ে গর্তগুলিতে ঢুকে পড়লো। এটা হচ্ছে ঘটনা। এবার আমার প্রশ্ন হচ্ছে যে এবার বলো, যদি একটি গর্তে একটি মাত্র ইঁদুর ঢুকতে পারে, তাহলে কত রকম ভাবে ইঁদুরগুলো ওই গর্তে ঢুকতে পারবে? আর যদি একটি গর্তে একাধিক ইঁদুর ঢুকতে পারে, তাহলে কত রকম ভাবে ইঁদুরগুলো ওই গর্তে ঢুকতে পারবে? মনে করো 4টে ইঁদুর, এই 4টে ইঁদুর R1, R2, R3, R4
এবং সামনে 5টা গর্ত আছে, H1, H2, H3, H4, H5। ঠিক আছে, এইবার বিড়ালটা চলে এসছে। বিড়ালটা আসার পরে ইঁদুরগুলো দৌড় শুরু করেছে। দৌড় শুরু করে প্রথম ইঁদুরটা কি করতে পারে, দৌড়ে গিয়ে সে প্রথম গর্তে ঢুকে পড়তে পারে, সে দ্বিতীয় গর্তে ঢুকে পড়তে পারে, সে তৃতীয় গর্তে ঢুকে পড়তে পারে, চতুর্থ পঞ্চম গর্তে ঢুকে পড়তে পারে। 5টা গর্তের যে কোনো একটাতে সে 5 রকম ভাবে ঢুকতে পারে। সে প্রথমটা ঢুকতে পারে, পঞ্চমটা ঢুকতে পারে, চতুর্থটাও ঢুকতে পারে, তৃতীয়টাতেও ঢুকতে পারে, 5 রকম ভাবে ঢুকতে পারে। এই 5 রকম ভাবে ইঁদুরগুলো ঢোকার জন্য যদি দ্বিতীয় ইঁদুরটা সে কি করতে পারে, সে আচ্ছা মনে করো প্রথম ইঁদুরটা এই গর্তে ঢুকেছিল, তাহলে দ্বিতীয় ইঁদুরটা 1 নম্বর গর্তে ঢুকতে পারে, 2 নম্বর গর্তে ঢুকতে পারে, 3 নম্বর গর্তে ঢুকতে পারে, 4 নম্বর গর্তে ঢুকতে পারে। অর্থাৎ 4 রকম ভাবে ইঁদুরগুলো সেকেন্ড ইঁদুরটা ঢুকতে পারে। তাহলে প্রথম দুটো ইঁদুর কিরকম ভাবে ঢুকতে পারে, ফার্স্ট ইঁদুরটা 5 রকম ভাবে, এর প্রত্যেক রকমের জন্য দ্বিতীয় ইঁদুরটা 4 রকম ভাবে, তার মানে 4 5 20 রকম ভাবে ইঁদুরগুলোকে ঢুকতে পারে। তাহলে মনে করো এবার দুটো ইঁদুর ঢুকে গেল, তৃতীয় ইঁদুরটা কি করতে পারে, ধরো দ্বিতীয় ইঁদুরটা এখানে ঢুকেছে, তৃতীয় ইঁদুরটা তাহলে এইখানে ঢুকতে পারে, এইখানে ঢুকতে পারে, এখানে ঢুকতে পারে। তাহলে 3 রকম ভাবে তৃতীয় ইঁদুরটা 3 প্রকারে গর্তে ঢুকতে পারে, তাই তো? 3 প্রকারে ঢুকতে পারে। তাহলে 3টে ইঁদুর যদি একসাথে আমরা ধরি, তাহলে প্রথমটা 5 প্রকারে, তার প্রত্যেকটার জন্য 4 প্রকারে 20, এই 20 প্রত্যেকটার জন্য এটা 3 প্রকারে ঢুকতে পারে। তেমনি এই চতুর্থ ইঁদুরটা 2 রকম ভাবে ঢুকতে পারে। তাহলে মোট 5 × 4 × 3 × 2 120 প্রকারে ইঁদুরগুলো পরিসজ্জা হতে পারে। বুঝতে পেরেছো? এটা একটা প্রবলেম। এবার ধরো ইঁদুরগুলো যাই হোক, এটা কিছু ডিফিকাল্ট হয়েছে। ইঁদুরগুলো তাহলে 4 রকম ভাবে ঢুকতে পারে, 120 রকম ভাবে ঢুকতে পারে। এবার চলে এসো, যদি কোনো গর্তে যত খুশি সংখ্যক ইঁদুর ঢুকতে পারতো তাহলে কি হতো? তাহলে প্রথম গর্তে 5 প্রকারে ঢুকতে পারতো। এবার দেখো দ্বিতীয় প্রকারে যে ইঁদুরটা দৌড়ে গেল, আগের বার বলা হয়েছিল যে একটি গর্তে একটি ইঁদুর ঢুকতে পারবে, তার মানে একটা গর্তে একটা ইঁদুর ঢুকে গেলে ফিল আপ হয়ে গেল, ওখানে ঢুকতে পারবে না। কিন্তু এখন বলা হচ্ছে একটা গর্তে একাধিক ইঁদুর ঢুকতে পারে। তাহলে দ্বিতীয় ইঁদুরটা ওই গর্তেও ঢুকতে পারতো, তাহলে সেও 5 রকম ভাবে ঢুকতে পারবে, তৃতীয় ইঁদুরটাও 5 রকম ভাবে ঢুকতে পারবে, চতুর্থ ইঁদুরটাও 5 রকম ভাবে ঢুকতে পারবে। অর্থাৎ 625 রকম ভাবে এই ইঁদুরগুলো 5টা গর্তে ঢুকতে পারবে, যদি একটা গর্তে যত সংখ্যক ইঁদুর ঢুকতে পারে। বোঝা গেছে? এটা একটা আমি তোমাদেরকে উদাহরণ বললাম। এবার আরেকটা তোমাদের উদাহরণ বলি। মনে করো ধর্মতলা থেকে গড়িয়াহাট যাওয়ার জন্য মোট 6টি রুটের বাস চলে, মোট 6টি রুটের বাস যায় এবং আসে। ঠিক আছে, কোনো একজন যদি যে কোনো একটা রুটের বাসে ধর্মতলা থেকে গড়িয়াহাট গিয়ে গড়িয়াহাট থেকে আবার ওইটা বাদে বাকি যে কোনো 5টা রুটের বাসে ফিরে আসতে পারে, তাহলে একজন যদি এক প্রকারে ধর্মতলা থেকে গড়িয়াহাট যায় এবং গড়িয়াহাট থেকে 5 রকম ভাবে সে ফিরে আসতে পারে, তাহলে সে আবার 2 নম্বর রুটের বাসে গিয়ে বাকি 5 রকম ভাবে ফিরে আসতে পারে। এইভাবে তাহলে 6 রকমের রুটের বাসে গিয়ে প্রত্যেক রকমের জন্য 5 রকম ভাবে সে ফিরে আসতে পারে। তার মানে 6 × 5 30 প্রকারে এই প্রক্রিয়াটা সম্পন্ন হতে পারে। 30 প্রকারে এই প্রক্রিয়াটা সম্পন্ন হতে পারে। ঠিক আছে, নেক্সট আমরা বলেছিলাম যে পারমুটেশন কম্বিনেশন অ্যাকচুয়ালি এটা হচ্ছে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিং, ম্যাথমেটিক্যাল কাউন্টিং এর একটা অংশ। তো এই পারমুটেশন করতে গেলে আমাদের জানতে হবে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিং বা গণনার মূলনীতি কি জিনিস, এটা কি,
সেটা আমাদের জানতে হবে। ব্যাপারটা কি, ব্যাপারটা বুঝিয়ে বলি। আমি তোমাদের দুটো উদাহরণ দেখালাম। প্রথমটা হচ্ছে প্রথম ইঁদুরটা ছুটে গিয়ে গর্তে ঢোকা, একটা ঘটনা। দ্বিতীয় ইঁদুরটা ছুটে গিয়ে ঢোকা, একটা ঘটনা। তৃতীয় ইঁদুরটা ঢোকা, চতুর্থ ইঁদুরটা ঢোকা, এগুলো সবই এক একটা করে ঘটনা। তবে পুরো একটা বিষয়ে যদি অনেকগুলো ঘটনা থাকে, অনেকগুলো ঘটনা থাকে এবং তারা একটার সাথে আরেকটা করে জড়িত থাকে, যেমন আমরা কখনো কখনো একটি কাজের কিছু অংশ কয়েক প্রকারে এবং বাকি অংশ আরো কয়েক প্রকারে করতে পারি, অথবা দুটি ভিন্ন ভিন্ন কাজের একটি কয়েক প্রকারে আবার অন্যটি অন্য কয়েক প্রকারে করতে পারি, তাহলে কাজটি মোট কত প্রকারে সম্পাদিত হলো। এই ধরনের গণনায় আমরা সাধারণত দুটি মূলনীতির সাহায্য নিই। সেই মূল দুটো কি কি? একটা হচ্ছে গণনার গুণনের মূলনীতি, ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ মাল্টিপ্লিকেশন, আর 2 নম্বর হচ্ছে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ অ্যাডিশন। এই ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ মাল্টিপ্লিকেশন বেশি গুরুত্বপূর্ণ, আর ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ অ্যাডিশনও গুরুত্বপূর্ণ, কারণ যে ধরনের প্রবলেম যেটা দিয়ে হবে সেটা তোমায় খুঁজে বার করতে হবে। তবে আমরা বেশিরভাগ প্রবলেমই ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ মাল্টিপ্লিকেশন দিয়েই করে থাকি। যাই হোক, নেক্সট, ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ মাল্টিপ্লিকেশন, গুণনের মূলনীতি কি বলছি? যদি এমন দুইটি কাজ থাকে যাদের একটি n প্রকারে সম্পন্ন হওয়ার জন্য প্রথম কাজটি সম্পন্ন হওয়ার পরে এদের প্রত্যেক কাজকে যদি আবার n বিভিন্ন উপায়ে সম্পন্ন করা যায়, তবে সমগ্র কাজটি m ইন্টু n প্রকারে সংগঠিত হয়। কিরকম? ধর্মতলা থেকে গড়িয়াহাটে যাওয়ার 6টা রুট আছে, 6 রকম ভাবে করা যায়, এমটা 6। আবার এর জন্য উল্টো দিক থেকে ফেরার সেটা 5 রকমে করা যায়, তাহলে একটা এম প্রকারে, তার জন্য আবার যদি প্রত্যেকটা কাজের জন্য আবার এন প্রকারে করা যায়, তাহলে সম্পূর্ণ কাজটা সম্পূর্ণ হয় এম ইন্টু এন প্রকারে হয়। বুঝতে পেরেছ? ক্লিয়ার? নেক্সট, আমরা এবার এই পারমুটেশন কম্বিনেশনের উপরে বা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিং এর উপরে কয়েকটা প্রবলেম সলভ করি, যাতে আমাদের কনসেপ্টটা পরিষ্কার হয়। মনে করো একটি ক্লাসে 10 জন বালক এবং 8 জন বালিকা আছে। শিক্ষক মহাশয় তাদের মধ্যে থেকে একজন বালক এবং একজন বালিকাকে একটি অনুষ্ঠানে প্রতিনিধিত্ব করার জন্য বাছাই করতে চান। মাইন্ড ইট, একজন বালক এবং একজন বালিকা, বলেনি একজন বালক অথবা একজন বালিকা। তবে একজন বালক এবং একজন বালিকা মানে দুটো কাজ হয়ে গেল। প্রথম কাজটা যত রকম ভাবে সম্পন্ন করা যায়, তার জন্য আবার দ্বিতীয় কাজটা কত রকম ভাবে সম্পন্ন করা যায়, ঠিক আছে, করার জন্য। তবে শিক্ষক মহাশয় কত বিভিন্ন উপায়ে ওই দুজনকে বাছাই করতে পারে, এটা আমাদের এখন বিচার্য বিষয়। কত রকম ভাবে বাছাই করতে পারে? দেখো, 10 জন বালক আছে, এই 10 জন বালকের মধ্যে সে 1 নম্বর বালককে নিতে পারে, 2 নম্বরকে নিতে পারে, 3 নম্বরকে নিতে পারে, এভাবে 10 নম্বরকেও নিতে পারে। 10 প্রকারে সে বাছাই করতে পারে একজন বালককে। এর প্রত্যেক প্রকারের জন্য একজন বালককে বাছাই করলো, ধরো 2 নম্বর বালককে বাছাই করলো। এদিকে 8 জন বালিকা আছে, 8 জন বালিকার থেকে সে প্রথম বালিকা, দ্বিতীয় বালিকা, তৃতীয় বালিকা, এভাবে 8ম বালিকাকে বাছাই করতে পারে। তাহলে এখানে প্রথম বালকের জন্য ওখানে 8 নম্বর বালিকা নিতে পারে, এখানে 2 নম্বর বালকের জন্য ওখানে 4 নম্বর বালিকা নিতে পারে। তাহলে এইভাবে 8 রকম ভাবে বালিকাদের বাছাই করতে পারে। তার মানে মোট 10 ইন্টু 8, দ্যাট ইজ 80 প্রকারে উনি একজন বালক এবং একজন বালিকাকে বাছাই করতে পারে। ঠিক আছে? নেক্সট, আচ্ছা, আর একটা প্রবলেম এখানে দেওয়া হয়েছে। দেখো, একটি নতুন গঠিত সংগঠনের পতাকার গঠন হলো এই রকম, মানে 3টে রঙের 3টে ব্লক আছে। প্রতিটি ব্লকে বিভিন্ন রং থাকবে। যদি 6টি রঙের মধ্যে থেকে বাছাই করা হয়,
তবে মোট কতগুলি পতাকার ডিজাইন বানানো সম্ভব, কতগুলো ডিজাইন আমরা করতে পারবো। আচ্ছা, যাদের এটা ইংরেজিতে দেখতে চাও, ইংরেজিতে দেওয়া আছে, ইংরেজিতে তোমরা দেখে নিতে পারো, পড়ে দিও। আমি ব্যাপারটা বুঝাই যে আমার কাছে একটা পতাকা, তার 3টে ব্লক আছে, এরকম 3টে জায়গা, তাই তো। আমার কাছে 6টা রং আছে, 6টা রঙের যে কোনো একটা রং দিয়ে এখানে আমি পূর্ণ করতে পারি। 6টা রঙের যে কোনো একটা রং দিয়ে আমি এখানে পূর্ণ করতে পারি। ধরো তোমার কাছে লাল, হলুদ, সবুজ, গেরুয়া, এরকম 6 রকমের রং আছে। তাহলে আমি প্রথম ব্লকটায় 6টা রঙের যে কোনো একটা 6 প্রকারে দিতে পারি। যে রংটা দিলাম তার জন্য দ্বিতীয় স্থানটা আমি কটা রং দিতে পারি? এখানে যে রংটা দিয়েছি সেটা বাদে বাকি 5টা রঙের যে কোনোটাই দিতে পারি। তাহলে দ্বিতীয় স্থানটা আমি 5 রকম ভাবে পূর্ণ করতে পারি, ঠিক। এইবার দ্বিতীয় ঘরটা পূর্ণ হয়ে যাওয়ার পরে, মানে 2টো রং বাদ হয়ে গেল, আর চতুর্থ রং, আরো 4টে রং আছে, এই 4টে রঙের যে কোনো একটা দিয়ে এইটাকে আমি পূর্ণ করতে পারি 4 রকম ভাবে। তাহলে পতাকা কত রকমের হতে পারে? পতাকা 6 গুণিত 5 গুণিত 4, তার মানে 120। 120 রকমের পতাকা হতে পারে। 120 রকমের পতাকা আমি বানাতে পারি 6টা রং দিয়ে 3টে ব্লকে। অঙ্কের ধরনটা বুঝতে পারলে? এই ধরনের যে প্রবলেমগুলো কত করা যায়, মানুষের মাথায় কিন্তু বহু বছর আগে থাকতে এসেছিল, আজকে নতুন নয় এটা। বহু বছর থেকে মানুষের মাথায় এই ধরনের সমস্যাগুলো। আমি আরো কিছু প্রবলেম তোমাদের বলছি, তোমরা দেখো যে আরো বহু এই ধরনের প্রবলেম আছে, যে প্রবলেমগুলো মানুষের মাথায় এসেছিল তারা তখনকার মতো করে তাদের মতো করে সমাধান করেছিল। কিন্তু পৃথিবীর মধ্যে গবেষণা বা এবং চর্চা বাড়তে 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 আমরা একটা অ্যারেঞ্জড ওয়েতে জিনিসটাকে পাচ্ছি। আমার পূর্বপুরুষরা 500 বছর 1000 বছর আগে এত অ্যারেঞ্জড ওয়েতে জিনিসটাকে পায়নি, যেটা আমরা বিগত 50-60 বছর ধরে গবেষণা করতে 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 আজকে 50-60 বছর ধরে আমরা একটা অ্যারেঞ্জড রূপ পেয়ে গেছি। চলো নেক্সট কোয়েশ্চেন। রোজ শব্দটির 4টি অক্ষর দিয়ে 4 অক্ষর বিশিষ্ট কতগুলি অর্থবহ বা অর্থহীন শব্দ গঠন করা যায়? ROSE, রোজ। রোজে 4টা অক্ষর আছে, ROS আর E। এই 4টা অক্ষরকে ঘুরিয়ে ফিরিয়ে ROAC, ORAC, ORES, EORS, এইভাবে ঘুরিয়ে 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 আমি শব্দ গঠন করি যার অর্থ থাকবে বা থাকবে না। তাহলে আমি কতগুলো শব্দ গঠন করতে পারবো? এর প্রবলেম। যেখানে একই অক্ষর পুনর্ব্যবহার করা যাবে না, একই অক্ষর পুনর্ব্যবহার করা যাবে না, 2 নম্বর একই অক্ষর পুনর্ব্যবহার করা যাবে। ভালো করে বোঝো। তাহলে আমাদের কাছে 4টে অক্ষর আছে, ROSE। এই 4টে অক্ষর দিয়ে আমি 4 অক্ষর বিশিষ্ট একটা শব্দ গঠন করতে চাই, যার 4টে ঘর আছে, 4টে শূন্যস্থান আছে। এটা দিয়ে পূর্ণ করতে চাই। প্রথম কোশ্চেনটা হচ্ছে একই অক্ষর পুনর্ব্যবহার করা যাবে না। যাবে। তাহলে তুমি বলো এই প্রথম ঘরটা আমি এই 4টে অক্ষর থেকে যে কোনো একটা অক্ষরকে বসিয়ে দিতে পারি। আর বসাতে পারি, ও বসাতে পারি, এস বসাতে পারি, ই বসাতে পারি। 4 অক্ষর বিশিষ্ট শব্দ তৈরি করছি, যে শব্দটার প্রথম অক্ষরটা ROSE, এই 4টের মধ্যে যে কোনো একটা 4 প্রকারে আসতে পারে। একটা অক্ষর চলে গেল, পুনর্ব্যবহার করা যাবে না। যে অক্ষরটা এখানে আমি নিয়ে নিলাম সেটা বাদ দিলে আরো 3টে অক্ষর এখানে পড়ে আছে। তাহলে 3টে অক্ষরের যে কোনো একটা এখানে 3 প্রকারে বসতে পারে, 3 প্রকারে বসতে পারে, ঠিক। 3 প্রকারে বসে গেলে 2টো অক্ষর চলে গেল, আর 2টো অক্ষর রয়েছে। ওই 2টো অক্ষরের যে কোনো 2টো এইখানে একটাও বসতে পারে, অপরটাও বসতে পারে, 2 রকম ভাবে বসতে পারে। বসলো। চতুর্থ স্থানে চতুর্থ অক্ষরটার কোনো আর গত্যন্তর নেই, ওকে ওই একটা ঘরে একটা স্থানেই বসতে হবে।
4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, তার মানে 24। তাহলে এই রোজ শব্দটার 4টে অক্ষরকে পারমুটেট করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি 24টা শব্দ গঠন করতে পারি, যদি একটা ঘরে একটাই অঙ্ক ব্যবহার করা যায়। এবার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, একই ঘরে যদি একাধিক মানে একই অক্ষর যদি বারবার ব্যবহার করা যায়, একই অক্ষর যদি বারবার ব্যবহার করা যায়, তো প্রথম ঘরটা তো আমরা 4 রকম ভাবে পূর্ণ করতে পারি, 4টে অক্ষরের যে কোনোটা দিয়ে। এবার বলছে যে পুনর্ব্যবহার করা চলবে, তার মানে দ্বিতীয় ঘরটাও আমরা 4 রকম ভাবে পূর্ণ করতে পারবো, তৃতীয় ঘরটাও আমরা 4 রকম ভাবে পূর্ণ করতে পারবো, পঞ্চম ঘরটাও আমরা 4 রকম ভাবে পূর্ণ করতে পারবো। অর্থাৎ 256, 4 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 4, 256 খানা শব্দ গঠন করতে পারবো, যেখানে এই 4টে শব্দই ব্যবহার করা যাবে। ঠিক আছে, নেক্সট আমরা আরেকটা প্রবলেমে আসি। এটা খুব সুন্দর প্রবলেম, খুবই সুন্দর। অঙ্ক একটা জাদু, অঙ্ক একটা জাদু। অঙ্কের মতো মহান বিশাল সাবজেক্ট আর হয় না। যে কোনো বিষয়ে পড়াশোনা করতে গেলে এই অঙ্কের সাহায্য অত্যন্ত প্রয়োজন। তোমরা যারা শিখছো তারা অত্যন্ত মন দিয়ে শেখো, ধৈর্য ধরে শেখো, ধৈর্য হারাবে না। এইখানে কিন্তু আর একটা প্রবলেম দিয়েছি, খুবই ইন্টারেস্টিং, দারুণ সুন্দর প্রবলেম। কি প্রবলেম? হাউ মেনি 3-digit numbers can be constructed without using 0, 2, 3, 4, 5 and 6? 0, 2, 3, 4, 5 এবং 6, এই 6টা অঙ্ককে ব্যবহার না করে কতগুলো 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা নির্ণয় করা যায়? কতগুলো 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা নির্ণয় করা যায়? এটা হচ্ছে আমাদের প্রবলেম। শোনো, আচ্ছা 0, 2, 3, 4, 5, 6 ব্যবহার করা যাবে না উইদাউট ইউজিং। তাহলে কি কি ব্যবহার করা যাবে? 1, 7, 8, 9। 1, 7, 8, 9 এই কটা অঙ্ক ব্যবহার করা যাবে। এই কটা অঙ্ক ব্যবহার করে 3-digit নাম্বার কতগুলো হতে পারে, এটা আমাদের বিষয়। 3-digit নাম্বার 3টে অঙ্ক, 3টে ঘর, এককের ঘর, দশকের ঘর, শতকের ঘর। আচ্ছা, শতকের ঘরে আমরা কি বসাতে পারি? কোনো রেস্ট্রিকশন নেই, যে কোনোটা বসানো যেতে পারে। 4 রকম ভাবে বসানো যেতে পারে। দ্বিতীয় ঘরটায় রিপিটেশন হবে উইদাউট, ওগুলো ইউজ করা যাবে না। খালি রিপিটেশন হবে কি হবে না বলেনি, কিন্তু 777 কি 3-digit নাম্বার নয় যেখানে এগুলো ব্যবহার করা হয়নি? বা 111 কি 3-digit নাম্বার নয়, 3-digit নাম্বার? তার মানে একই অঙ্ক পুনর্ব্যবহার করা চলবে। তাহলে দ্বিতীয় ঘরটা এই 4টের মধ্যে যে কোনোটা নিয়ে বসাতে পারি 4 রকম ভাবে। এই ঘরটায় যে কোনোটা বসাতে পারি 4 রকম ভাবে। তাহলে 4 গুণিত 4 গুণিত 4, ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ মাল্টিপ্লিকেশন। প্রথম কাজটা 4 রকম ভাবে করা যায়, এর প্রত্যেক প্রকারের জন্য দ্বিতীয় কাজটা 4 রকম ভাবে করা যায়, এর প্রত্যেক প্রকারের জন্য তৃতীয় কাজটা 4 রকম ভাবে করা যায়। তাহলে মোট টোটাল কাজটা 64 রকম ভাবে করা যায়। অর্থাৎ 0, 2, 3, 4, 5, 6 এই 6টা অঙ্ক ব্যবহার না করে তুমি 3-digit সংখ্যা 64টা পেতে পারো। 64টা পেতে পারো। সুন্দর অঙ্ক। ভাবো, এরকম কোশ্চেন ভেবেছো কোনোদিনও যে আমি কতগুলো পেতে পারি? দেখো নেক্সট
আচ্ছা, এটা করাই। হাউ মেনি নাম্বার বিটুইন 100 and 1000 ক্যান বি কনস্ট্রাক্টেড হুজ ইউনিট ডিজিট ইজ 7? 100 থেকে 1000-এর মধ্যে কতগুলো এমন সংখ্যা গঠন করা যায়, এমন কতগুলো সংখ্যা গঠন করা যায় যাদের এককের সংখ্যাটি হচ্ছে 7, এককের অঙ্কটা হচ্ছে 7। কিভাবে বার করব এককের অঙ্কটা 7? আচ্ছা কোথায় বলি, 100 থেকে 1000 এর মধ্যবর্তী সংখ্যাগুলো কি? 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এরা সবাই 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তাহলে 3টে ঘর আছে। তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা। আচ্ছা, যার ইউনিট ডিজিট 7, ইউনিট ডিজিট 7, এখানে সবসময় 7 বসাতে হবে, ঠিক আছে? তো এই 7কে আমরা নিতে পারি কয় প্রকারে? এক প্রকারে। এই ঘরটা পূর্ণ করতে পারি আমি এক প্রকারে। 7 তো একবারই পাবো না, আমি 7 বসাবো। আচ্ছা, দশকের স্থানটা কি দিয়ে পূর্ণ করব? 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত মোট 10টা অঙ্ক আছে, মোট 10টা অঙ্ক আছে 0 থেকে 9 পর্যন্ত। এই 10টা অঙ্কের যে কোনোটাই এখানে বসাতে পারি, অসুবিধা কিছু নেই, পারি। কারণ এখানে নাম্বারের রিপিটেশনও চলবে, 10টা ভাবে বসাতে পারি। তাহলে শতকের অঙ্কটা আমি কত ভাবে বসাতে পারি? কে বলতে পারবে শতকের অঙ্কটা কত রকম ভাবে বসাতে পারি? বলতে পারবে? ভাবো। দেখো, শতকের অঙ্কে আমি 0 বসাতে পারি না। 0 যদি বসাই তাহলে সংখ্যাটা 2 অঙ্ক বিশিষ্ট হয়ে যাবে এবং সেটা 100 থেকে 1000-এর মধ্যে হবে না। তাহলে এখানে 0 ব্যতীত বাকি 9টা যে কোনো অঙ্ক বসাতে পারি, তাই তো? তাহলে আমরা কতগুলো এইরকম সংখ্যা পাবো? 9 × 10 × 1, দ্যাট ইজ 90টা। 90টা এমন সংখ্যা পাবো যে সংখ্যাগুলি 100 থেকে 1000-এর মধ্যে অবস্থিত এবং একক স্থানে 7 আছে। কটা পাবো? 90টা অঙ্ক এরকম পাবো। ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং অঙ্ক। নেক্সট, আচ্ছা, how many three digit numbers more than 600 can be formed using 2, 3, 4, 6, 7? 2, 3, 4, 6 এবং 7 এই 5টা অঙ্ক ব্যবহার করে 600-র থেকে বড় 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করা যায়। দেখো, এখানে একটা কথা বলে রাখি, তোমায় যদি বলতো শুধু 600-র থেকে বড় কতগুলো সংখ্যা গঠন করা যায়, সেক্ষেত্রে কি হতো? 5টা অঙ্ক আছে, তাহলে 3 অঙ্ক বিশিষ্ট হতে পারতো, 4 অঙ্ক বিশিষ্ট হতে পারতো, 5 অঙ্ক বিশিষ্ট হতে পারতো। 3টে কেস হয়ে যেত। কেস 1 যখন 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, কেস 2 যখন 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, কেস 3 যখন 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করা যায় 5টা অঙ্ক দিয়ে। কিন্তু এখানে তা চাইনি, এখানে যেটা চেয়েছে সেটা 3 অঙ্ক বিশিষ্ট করা যায়। এটুকু শিখে রাখো, পরবর্তীতে এরকম অঙ্ক তোমরা পাবে যেখানে এরকম সমস্যা আসবে। যাই হোক, যদি 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বানাই, 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বানাই, তাহলে একটা জিনিস বলেছে 600 থেকে বেশি। শতকের স্থানে তাহলে কি আনতে হবে? 2, 3, 4 বছরে তো 200, 300, 400 হবে না। এখানে আমি 6 অথবা 7 বসাতে পারি। তাহলে 6 অথবা 7 বসাতে পারি দু রকম ভাবে এখানে আমি সংখ্যা চয়ন করতে পারি। দ্বিতীয় স্থানটা বলেছে 600-র চেয়ে বেশি। 666 কি 600-র চেয়ে বেশি নয়? হ্যাঁ, 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা 600-র চেয়ে বেশি। তার মানে রিপিটেশন হতে পারে, রিপিটেশন চলবে। রিপিটেশন যদি হয় তাহলে এখানে
হ্যাঁ, এখানে কি হতে পারে, এখানে 2, 3, 4, 6, 7 এই 5টা অঙ্কের মধ্যে থেকে যে কোনো অঙ্ক 5 রকম ভাবে বসতে পারে। একই কারণে 3 নম্বর স্থানটা মানে এককের স্থানটাও 5 রকম ভাবে বসতে পারে। তারপরে 2 গুণিত 5 গুণিত 2 মানে 50। তার মানে এই অঙ্কগুলো ব্যবহার করে 3 অঙ্ক বিশিষ্ট 600 চেয়ে বড় সংখ্যা 50টা পাওয়া যেতে পারে। দারুণ, কি সুন্দর! এই প্রবলেমগুলো অত্যন্ত সুন্দর, অত্যন্ত সুন্দর। তুমি খালি ধৈর্য ধরে ব্যাপারগুলোকে দেখতে থাকো। একটু ধৈর্য রাখতে হবে, হ্যাঁ, অঙ্ক তো একটু সময় বেশি লাগবে, এখানে ধৈর্য না ধরলে হবে না। নেক্সট, তাকে হাউ মেনি নাম্বারস আর দেয়ার বিটুইন 100 and 1000 which have at least one of their digit is 7? 100 থেকে 1000-এর মধ্যে এমন কতগুলি সংখ্যা পাওয়া যাবে যাদের অন্তত পক্ষে একটা 7 থাকবে? বুঝতে পেরেছো? 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। আমরা একটু আগে একটা অঙ্ক করেছিলাম এককের ঘরে 7 থাকবে। এখন বলছি অন্তত পক্ষে একটা 7 থাকবে। হয় এককের ঘরে একটা 7 থাকবে, অথবা একক দশকের 7 থাকবে, অথবা শতকের ঘরে 7 থাকবে, অথবা দশকের ঘরে 7 থাকবে, বা কোনো দুটো জায়গায় থাকবে, মানে কোনো না অন্তত পক্ষে একটা 7 থাকবে। এইখানে বিপদে পড়ে গেলাম। অন্তত পক্ষে একটা না দুটো না তিনটে, কিছুই বলেনি। আচ্ছা বলো তো এখানে কি কি ঘটনা ঘটতে পারে? একটা 7 থাকতে পারে, দুটো 7 থাকতে পারে, তিনটে 7 থাকতে পারে। আর একটা ঘটনা কি হতে পারে? একটাও 7 থাকতে পারে না। তাহলে মোট যত সংখ্যা আমি পেতে পারি তার থেকে যদি একটাও 7 থাকবে না বাদ দিয়ে দিতে পারি, তাহলে যেগুলো পড়ে থাকবে সেটা কি দেখাবে? অন্তত পক্ষে একটা 7 আছে। তো আমরা আগে দেখি 100 থেকে 1000-এর মধ্যে কতগুলো অঙ্ক আছে। কতগুলো অঙ্ক আছে? 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তো 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তো প্রথম অঙ্কটা 0 ছাড়া বাকি যে কোনো 9 প্রকারের আসতে পারে। দ্বিতীয়টা 10 প্রকারে, তৃতীয়টা 10 প্রকারে, তার মানে 900। তার মানে 0 থেকে 1000-এর ভিতরে মোট সংখ্যাই আছে 900। মোট সংখ্যাই আছে 900। ঠিক আছে? আচ্ছা, এবার আমি যদি বার করতে চাই একটাও 7 নেই এমন সংখ্যা কতগুলো? এমন সংখ্যা কতগুলো? দেখো 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, এককের স্থানটা 7 ছাড়া বাকি যে কোনো অঙ্ক দিয়ে পূর্ণ করতে পারি 9 প্রকারে। 7 ছাড়া যে কোনো 9 প্রকারে। দ্বিতীয় স্থানটা 7 ছাড়া যে কোনো অঙ্ক দিয়ে পূর্ণ করতে পারি 9 প্রকারে। আর শতকের স্থানটা 7ও নেব না, আর 0 নেব না। 0 নিলে পরে তো আবার 2 অঙ্ক বিশিষ্ট হয়ে যাবে। তাই এটা পারবো আমি 8 প্রকারে। 8 × 9 × 9 81 × 8 648। 81 × 8 81 × 8 648। তাহলে এই 900টা যে অঙ্ক আছে, এটা এমনি ক্যালকুলেশন ছাড়াও তোমরা জানো যে 100 থেকে 1000-এর মধ্যে 900খানা সংখ্যা থাকে। ওই 900খানা সংখ্যার মধ্যে দেখো কি সুন্দর, কোনদিন ভেবে দেখেছো? 648টা এমন সংখ্যা পেতে পারি যাতে একটাও 7 থাকবে না, যাতে একটাও 7 থাকবে না। একইভাবে কিন্তু তোমায় যদি বলতাম একটাও 3 থাকবে না, ওই 648টাই হতো। 648টা এমন সংখ্যা পাওয়া যাবে একটাও 3 থাকবে। তাহলে পরে 900টা সংখ্যার মধ্যে 648টা সংখ্যায় একটাও 7 নেই। তাহলে একটা কমসে কম 7 আছে কতগুলো অঙ্কে? 900 - 648, দ্যাট ইজ
252টা। 252টা এমন সংখ্যা পাওয়া যাবে 100 থেকে 1000-এর মধ্যে, যেখানে যে সংখ্যাগুলোর মধ্যে অন্তত পক্ষে একটা 7 থাকবে। ঠিক আছে, নেক্সট। দরকার নেই ছিল। আচ্ছা, আমরা এবার ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ মাল্টিপ্লিকেশনের উপরে মোটামুটি একটা কনসেপ্ট হয়েছে যে একটা কাজ কয়েক প্রকারে করার জন্য যদি দ্বিতীয় প্রকারের কাজ আরো কয়েক রকম ভাবে করা যায়, বা তৃতীয় রকমের কাজ আরেক রকম ভাবে করা যায়, তাহলে তাদেরকে মাল্টিপ্লাই করলে পরে আমরা টোটাল বিন্যাসটা পেয়ে যাই। টোটাল কতগুলো পরিসজ্জা হতে পারে সেটা আমরা পেয়ে যাই। এটা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ মাল্টিপ্লিকেশন দিয়ে আমরা করে দিলাম। এইবার আমরা আসছি ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ অ্যাডিশন। ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ অ্যাডিশন, দুই বা ততোধিক কার্য এমন হয় যে তারা স্বাধীনভাবে প্রথমটি এম প্রকারে, দ্বিতীয়টি এন প্রকারে, তৃতীয়টি পি প্রকারে করতে পারে, সংগঠিত করতে পারে স্বাধীনভাবে। এম প্রকারে, এন প্রকারে, পি প্রকারে করতে পারে। তবে তাদের মধ্যে যে কোনোটি, আইদার অফ দেম, ক্যান বি পারফর্ম ইন এম প্লাস এন প্লাস পি ওয়েস। তাদের মধ্যে যে কোনো একটা এম প্লাস এন প্লাস পি প্রকারে করতে পারে। বুঝে গেছে? একটা কাজ এম প্রকারে ঘটতে পারে স্বাধীনভাবে, এর সাথে এটা কোনো সম্পর্ক নেই, এটা স্বাধীনভাবে এন প্রকারে ঘটতে পারে, এটা স্বাধীনভাবে পি প্রকারে ঘটতে পারে। তাহলে এদের মধ্যে যে কোনোটা এম প্লাস এন প্লাস পি প্রকারে ঘটতে পারে। আমরা একটা প্রবলেম দেখছি। মনে করো দেয়ার আর 18 বয়েজ অ্যান্ড 10 গার্লস ইন এ ক্লাস। একটা ক্লাসে 18 জন বালক এবং 10 জন বালিকা আছে। একটি অঙ্ক ব্ল্যাকবোর্ডে করার জন্য তাদের মধ্যে থেকে একজন বালিকা অথবা একজন বালিকাকে কত রকম উপায়ে একজন শিক্ষক নির্বাচিত করতে পারেন। মাইন্ড ইট, অথবা। এর আগে এরকম একটা অঙ্ক বলেছিলাম এবং বলেছিলাম যখন একটার সাথে একটা জড়িত, একজন বালিকাকে বাছাই করছি, তার সাথে আমি একজন বালককে বাছাই করছি, তাহলে এখানে পরিসজ্জের ব্যাপার আসছে। 2 নম্বর বালিকা 8 নম্বর বালক, 8 নম্বর বালিকা 2 নম্বর বালক, দুটো পরিসজ্জা আলাদা হতে পারত। কিন্তু এখানে বলেছি একজন বালক অথবা একজন বালিকা। তাহলে 10 জন বালক থেকে 10 জন কি আছে, বালক আছে না, বালিকা, 18 জন বালক, 18 জন বালক থেকে একজনকে বাছাই করা যায় 18 প্রকারে, 18 প্রকারে। আর 10 জন বালিকা থেকে একজনকে বাছাই করা যায় 10 প্রকারে। যেহেতু এখানে অথবা আছে, উনি বালককেও বাছাই করতে পারেন, বালিকাকেও বাছাই করতে পারেন। প্রথম কাজটা স্বাধীনভাবে 18 রকম ভাবে করতে পারেন, দ্বিতীয় কাজটা স্বাধীনভাবে 10 রকমে করতে পারেন। তাহলে যে কোনো একটা কাজ একজন বালিকাকে বাছাই করেছে অথবা একজন বালককে বাছাই করেছে, এইটা এককভাবে কত রকম ভাবে করতে পারেন, 18 প্লাস 10। এইটাই হলো ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ অ্যাডিশন। এই পার্থক্যটা আমাকে ধরতে হবে। এটা একটা ছোট্ট অঙ্ক, 2 নম্বরের অঙ্ক, কিন্তু কখন ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ মাল্টিপ্লিকেশন লাগবে আর কখন ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ অ্যাডিশন লাগবে, এই ব্যাপারটা তোমাকে বুঝতে হবে। এখানে কিন্তু স্বাধীনভাবে ঘটেছে, একটার জন্য আর একটা ঘটার কোনো সম্পর্ক নেই, তাই না? ঠিক আছে, চলো। এবার আমরা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিং পড়েছি, ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ মাল্টিপ্লিকেশন পড়েছি। আমরা অনেকগুলো বস্তুর থেকে সাজানোর ব্যাপারটাকে অনেকটা বুঝে গেছি যে কিরকম ভাবে সাজানো যায়। এবার আমরা মূল জায়গায় ঢুকছি, পারমুটেশন, যেটা ক্লাস, এটা পারমুটেশন। হোয়াট ইজ পারমুটেশন? পারমুটেশন কি? পারমুটেশন হচ্ছে কতগুলো সজ্জা, সাজানো, কতগুলি ভিন্ন ভিন্ন বস্তুর মধ্যে থেকে একযোগে কয়েকটি বা সবগুলিকে একত্রে নিয়ে ক্রম অনুযায়ী যত প্রকারে সাজানো যায় তাদের প্রত্যেকটিকে এক একটা বিন্যাস বলা হয়। Each of the arrangement which can be made by taking some or all of the number of things is called a permutation. বুঝেছো? এটাকে পারমুটেশন বলা হয়। যেমন ধরো তোমার কাছে 4টে অবজেক্ট আছে, A B C D।
ধরো এর থেকে 3টে করে নিয়ে তুমি কত রকম ভাবে সাজাতে পারো, এর থেকে 2টো করে নিয়ে তুমি কত রকম ভাবে সাজাতে পারো। আমি এখান থেকে এ বি সাজাতে পারি, আমি এখান থেকে বি এ সাজাতে পারি, দুটো দুটো করে নিয়ে আমি এ সি লিখতে পারি, আমি সি এ লিখতে পারি, আমি এ ডি লিখতে পারি, আমি ডি এ লিখতে পারি, আমি বি সি লিখতে পারি, আমি সি বি লিখতে পারি, আমি বি ডি লিখতে পারি, আমি ডি বি লিখতে পারি, আমি সি ডি লিখতে পারি, আমি ডি সি লিখতে পারি। দেখো 12 রকম ভাবে আমি লিখতে পারি এই 4টে থেকে 2টো নিয়ে, ঠিক আছে। একইভাবে যদি তোমাকে বলা হয় এর থেকে 3টে করে নিয়ে তুমি কত রকম ভাবে লিখতে পারো, তো আমি এ বি সি লিখতে পারি, আমি এ বি ডি লিখতে পারি, আমি বি সি ডি লিখতে পারি, তাই তো। আবার আমি বি এ সি লিখতে পারি, আমি সি এ বি লিখতে পারি। এইভাবে যদি আমি সাজাই, তোমরা পরবর্তীকালে গিয়ে দেখবে হিসাব করে যে এখানে 24খানা সাজানো যাবে, 24টা সাজানো যাবে। তোমরা বাড়িতে বসে ঘুরিয়ে 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 চেষ্টা করে দেখো, 24টা তুমি এইরকম সজ্জা পাবে। বা তুমি মনে করো 4টে থেকে 4টেই নিয়ে আমি করব, এ বি সি ডি, বিএসিডি, বিএসডিসি, এবিডিসি, এইভাবে যদি তুমি সাজাতে থাকো 4টে থেকে 4টে দিয়ে, তুমি পরবর্তীকালে হিসাব করতে যখন শিখবে তখন দেখবে এখানে 24টা এরকম সজ্জা পাওয়া যাবে, রাইট। এরকম 24টা সজ্জা পাওয়া যাবে। এবার আমরা চলে আসি, এটা একটা থিওরেমের মতো, থিওরেমই বলো, কিন্তু ব্যাপারটা পুরোপুরি লজিক্যাল, তা ভালো করে শিখতে হবে। n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে r সংখ্যক বস্তু নিয়ে বিন্যাসের সংখ্যা নির্ণয়। একটু আগে যেটা বলছিলাম না, যে একটু পরে তুমি শিখবে যে কি করে সংখ্যাটা নির্ণয় করতে হয়। বললাম 24টা, 3টে করে নিয়ে করলে, 4টে নিয়ে করলে 24টা, এটা কি করে নির্ণয় করবে। n সংখ্যক বিভিন্ন বস্তু আছে, n সংখ্যক বিভিন্ন বস্তু আছে, তার মধ্যে থেকে আমি r সংখ্যক বস্তু একযোগে নিয়ে, আমি কত রকম বিন্যাস সাজাতে পারি। সবসময় জানবে r লেস দ্যান ইকুয়ালস টু n হয়, r এর মানটা n এর থেকে ছোট বা সমান হবে, ঠিক আছে। তো এইটা একটা ফর্মুলা আমি একটু আলোচনা করে দিয়েছি, তোমাদের বইতে দেওয়া আছে, তোমরা বই থেকে এটা ভালো করে একটু দেখে নিও। তবে এই পরীক্ষাগুলোতে কখনো থিওরেম সলভ করতে আসবে বলে মনে হয় না, আসেও না। কনসেপ্টটাকে কাজে লাগিয়ে অঙ্কগুলোকে করতে হয়। সেই জন্য থিওরেমটা তুমি দেখো যে r সংখ্যক বস্তু আমি নেব n সংখ্যক বস্তু থেকে, তাই তো। তাহলে n সংখ্যক বস্তু আমার আছে, তার থেকে r খানা ঘর আছে, r খানা 1 2 3 4 ডট 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 ডট, r খানা এরকম শূন্যস্থান আছে। r খানা শূন্যস্থান আছে আমার। এই r খানা শূন্যস্থানে আমি কি করতে পারি, প্রথম স্থানে n সংখ্যক বস্তু আমার কাছে আছে, n সংখ্যক বস্তুকে n প্রকারে লিখতে পারি। n প্রকারে এটা পূর্ণ হয়ে যাওয়ার পরে দ্বিতীয় স্থানটা একটা বস্তু কম আছে, এবার n-1 প্রকারে আমি এটাকে পূর্ণ করতে পারি। তৃতীয় স্থানটা আমি কি করতে পারি না, n-2 প্রকারে পূর্ণ করতে পারি। চতুর্থ স্থানটা আমি n-3 প্রকারে পূর্ণ করতে পারি। তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে n-0, n-1, দ্বিতীয় স্থানে -1, তৃতীয় স্থানে -2, চতুর্থ স্থানে -4। আচ্ছা, তাহলে আরতম স্থানে কি হবে না, এটাকে আমি n-r-1 প্রকারে পূর্ণ করতে পারি, n-r-1 বা n-r+1 প্রকারে পূর্ণ করতে পারি। তাহলে আমাদের ফান্ডামেন্টাল প্রিন্সিপল অফ মাল্টিপ্লিকেশন কি বলে, সম্পূর্ণ প্রক্রিয়াটা আমি n ইন্টু n-1 ইন্টু n-2 ইন্টু n-3 ডট 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 n-r+1 প্রকারে পূর্ণ করতে পারি।
পূর্ণ করতে পারি, মাইন্ড ইট, n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু ইন্টু n মাইনাস থ্রি ইন্টু n মাইনাস ফোর ডট 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 n মাইনাস আর প্লাস ওয়ান। এইটাকেই বলা হয় n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তুর পারমুটেশন। সেটাকে আমরা npr এইভাবে লিখি। অনেক সময় পি ব্র্যাকেটে n কমা আর এরকমও লিখি। এরকম বিভিন্ন ভাবে এটাকে আমরা লিখি। তাহলে আমি কি শিখলাম না, আমি শিখলাম যে npr ইকুয়ালস টু n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু ইন্টু n মাইনাস থ্রি ডট 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 n মাইনাস আর প্লাস ওয়ান। রাইট, হচ্ছে এটাই হচ্ছে এনপিআর। এখন এইটা একটা লম্বা ফর্ম রয়েছে, এটাকে আমরা একটা শর্টকাট জায়গায় দিয়ে আসার চেষ্টা করি সুন্দর দেখতে। সেটা করতে গেলে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা কি জানো? তোমাদের হয়তো এতদিনের ক্লাসে কারো কারো পারমুটেশন শেখা হয়ে গেছে, আরেকবার রিপিটেশন করছো তোমরা। এইখানে আমাদের ফ্যাক্টোরিয়ালের কনসেপ্টটা জানতে হবে। এখানে আমাদের ফ্যাক্টোরিয়ালের কনসেপ্টটা জানতে হবে। ফ্যাক্টোরিয়াল কি জিনিস? ফ্যাক্টোরিয়াল অঙ্কের প্রকাশ পদ্ধতি একটা। যেমন ফ্যাক্টোরিয়াল 1 মানে 1, ফ্যাক্টোরিয়াল 2 মানে 2 ইন্টু 1, ফ্যাক্টোরিয়াল 2 মানে 2 ইন্টু 1, ফ্যাক্টোরিয়াল 3 মানে 3 ইন্টু 2 ইন্টু 1, ফ্যাক্টোরিয়াল 5 মানে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তার মানে 1 থেকে শুরু করে পূর্ণ সংখ্যাগুলোর যে পর্যন্ত গুণ করলে আমরা সেই ফ্যাক্টোরিয়ালটা পাই। যেমন ফ্যাক্টোরিয়াল n মানে n ইন্টু তার চেয়ে একটা কম n মাইনাস ওয়ান, তারপরে n মাইনাস টু, n মাইনাস থ্রি ডট 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 3 2 1। এটাকে বলি আমরা ফ্যাক্টোরিয়াল n। ফ্যাক্টোরিয়াল n মানে 1 2 3 4 ডট 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 শেষে হচ্ছে n, তার আগে একটা n মাইনাস ওয়ান, তার আগে একটা n মাইনাস টু ইত্যাদি। বুঝেছো? হ্যাঁ, তাহলে আমরা যে আগের অঙ্কটা করছিলাম কি লিখেছিলাম? npr ইজ ইকুয়াল টু কি লিখেছিলাম? n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু ইন্টু n মাইনাস থ্রি ডট 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 n মাইনাস আর প্লাস ওয়ান। একটা জিনিস খেয়াল করছো, এক এক করে কমে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা আমি এখানে একটা কাজ করি। কি কাজ করছি? এরপরে একটা কম লিখলাম n মাইনাস আর, তারপর আরেকটা কম লিখলাম n মাইনাস আর মাইনাস ওয়ান। এইভাবে চলতে 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 3 2 1 লিখলাম, গুণ করলাম, তাহলে ওইটা দিয়ে ভাগ করে দিই যেটা লিখেছি, n মাইনাস আর ইন্টু n মাইনাস আর মাইনাস ওয়ান ডট 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 3 2 1। যেটা দিয়ে উপরে গুণ করেছিলাম সেটা দিয়ে আমি নিচে ভাগ করে দিলাম। কেন করলাম? দেখো n থেকে এক এক কম 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 করতে 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 1 2 3 3 2 1 পর্যন্ত, মানে কি ফ্যাক্টোরিয়াল n। এই যে ফ্যাক্টোরিয়াল কনসেপ্টটা শিখলে, এটা ফ্যাক্টোরিয়াল n। আর এখানে n মাইনাস আর থেকে কমতে কমতে 3 2 1 মানে ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর, ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর। তাহলে আমরা একটা ফর্মুলা এখানে পেয়ে গেলাম, এটা খুব গুরুত্বপূর্ণ। npr ইকুয়ালস টু ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর, ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর। এটাকে ভালো করে মনে রাখো, এইটাই আমরা অঙ্কে ইউজ করব। ঠিক আছে? আর এই ফ্যাক্টোরিয়াল গুলোকে আবার একটু মাঝপথে থামানো যায়। কিরকম? আমার ধরো ফ্যাক্টোরিয়াল 7 আছে, তার মানে কি 7 গুণিত 6 গুণিত 5 গুণিত 4 গুণিত 3 গুণিত 2 গুণিত 1। আবার দেখো তো 1 থেকে 6 পর্যন্ত গুণফলটাকে কি বলে? ফ্যাক্টোরিয়াল 6 বলে না? তাহলে আমি 7 ইন্টু ফ্যাক্টোরিয়াল 6 লিখতে পারি, 7কে। পারি তো? আবার দেখো আরেকটু আগে যদি থামানোর দরকার পড়ে 1 থেকে 5 পর্যন্ত ফ্যাক্টোরিয়াল 5, আমি লিখতে পারি 7 ইন্টু 6 ইন্টু ফ্যাক্টোরিয়াল 5, ফ্যাক্টোরিয়াল 5 লিখতে পারি তো এভাবে। তাহলে এইভাবে ফ্যাক্টোরিয়াল গুলোকে দেখানো যায়। ঠিক আছে? ফ্যাক্টোরিয়ালের ধারণা অনুযায়ী ফ্যাক্টোরিয়াল কাকে বলে? হোল নাম্বার। হোল নাম্বারের
যে 1 থেকে শুরু করে ওই সংখ্যা পর্যন্ত গুণফলকে ওই ফ্যাক্টোরিয়াল বলা হয়। তো এইবার মাইনাসের দিকে ফ্যাক্টোরিয়ালের কনসেপ্ট হয় না, বা ভগ্নাংশের দিকে ফ্যাক্টোরিয়ালের কনসেপ্ট হয় না, এটা হোল নাম্বারের উপরই করতে হয়। আর ফ্যাক্টোরিয়াল জিরো এর ব্যাখ্যা দেওয়া যায় না। ফ্যাক্টোরিয়াল জিরো মানে কি, 1 থেকে শুরু করে 0 পর্যন্ত গুণফল, 1 থেকে 0-র মাঝখানে কোনো সংখ্যা নেই। কিন্তু থিওরিটিক্যালি ফ্যাক্টোরিয়াল জিরো কিন্তু 1 হয়। কি করে হয়, কি করে হয় এটা আমরা করে দেখাতে পারি। এইটা আমরা করে দেখাতে পারি যে ফ্যাক্টোরিয়াল জিরো কি করে হয়। আচ্ছা, এন পি আর ইকুয়ালস টু কি বললাম, ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর। ঠিক আছে। আচ্ছা, এন পি এন কি, এন পি এন, এন পি এন মানে তো এন থেকে শুরু করে এন পি এন মানে ফ্যাক্টোরিয়াল এন হয়। এন পি এন মানে ফ্যাক্টোরিয়াল এন হয়। তাহলে আমি যদি এখানে এই ফর্মুলাটায় আর ইজ ইকুয়াল টু এন বসাই, তাহলে কি আসবে, এন পি এন ইকুয়ালস টু ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস এন। তার মানে এনপিএন মানে কি, এই যে আপনি জানি যে এনপিএন মানে ফ্যাক্টোরিয়াল এন, এনপিএন মানে ফ্যাক্টোরিয়াল এন, তাহলে এখানে লিখলাম ফ্যাক্টোরিয়াল এন ইজ ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল জিরো। এই ফ্যাক্টোরিয়াল জিরোটাকে এখানে নিয়ে আসি, তাহলে কি হবে, ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল এন কেটে গেল, কত থাকলো 1। অতএব ফ্যাক্টোরিয়াল জিরো ইজ ইকুয়াল টু, তোমরা এইভাবে এটাকে প্রুভ করতে পারো যে ফ্যাক্টোরিয়াল জিরো ইজ ইকুয়াল টু 1। তোমার টেক্সট বই তো দেখবে যে এই ধরনের দেওয়া আছে, তোমরা দেখে নেবে। নেক্সট, 5p3 কত, 5p3 মানে ফ্যাক্টোরিয়াল 5 বাই ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস 3, তাই তো। তার মানে ফ্যাক্টোরিয়াল 5 মানে কি, 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2, আচ্ছা 2টাকে ফ্যাক্টোরিয়াল 2 লিখতে পারি, আর নিচে আসবে ফ্যাক্টোরিয়াল 2, কেটে গেল, 4 × 20 3 × 20 60। 5p3 মানে হচ্ছে 60। 2p3 ইজ ইকুয়াল টু pnr, এটাকে আমরা কিন্তু এরকম ভাবে না লিখে এরকম ভাবে লিখেছি। তো কি আছে, pn4 ইকুয়ালস টু 2 ইন্টু p53। তার মানে এটা হচ্ছে এরকম npr, np4, np4 ইজ ইকুয়াল টু 2 ইন্টু n5p3। আচ্ছা, np4 মানে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস 4, আর এখানে 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 5 বাই ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস 3, or factorial n by factorial n minus 4 equals to 2 into 5 into 4 into 3 into factorial 2 by factorial 2, factorial 2 factorial 2 কেটে গেল, তাহলে এখানটা লিখতে পারি ফ্যাক্টোরিয়াল n মানে n into n minus 1 into n minus 2 into n minus 3 into factorial n minus 4 divided by factorial n minus 4 equals to 5 into 4 into 3, একটা 2 ছিল সামনে, একটা 2 ছিল সামনে, এটা কেটে গেল,
কি এলো n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু ইন্টু n মাইনাস থ্রি ইকুয়ালস টু, আমি লিখতে পারি এটাকে, দেখো তো, 5 মাইনাস ওয়ান মানে 4 ইন্টু 5 মাইনাস টু মানে 3 ইন্টু 5 মাইনাস টু মানে 3 আর 5 মাইনাস 3 মানে 2। দুটো সাইডকে যদি আমি তুলনা করি তাহলে কি আসছে, n ইজ ইকুয়াল টু 5, n ইজ ইকুয়াল টু, এটাকে সলভ করলে পরে আমি n ইজ ইকুয়াল টু 5 পাই। ঠিক আছে, তোমরা আরেকবার রিপিট করে দেখে নিও। p5r ইজ ইকুয়াল টু 2p6r মাইনাস 1, একই রকম অঙ্ক। তোমরা এই অঙ্কটা টুকে নিয়ে অঙ্কটা করে ফেলবে। if p95 is equal to 5p94 p is equal to p10r, তাহলে find the value of r। তাহলে কি আছে, 9p5 প্লাস 5 into 9p4 equals to 10pr, এই তো। আচ্ছা 9p5 মানে ফ্যাক্টোরিয়াল 9 বাই ফ্যাক্টোরিয়াল 9 মাইনাস 5 প্লাস 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 9 বাই ফ্যাক্টোরিয়াল 9 মাইনাস 4 ইকুয়ালস টু ফ্যাক্টোরিয়াল 10 বাই ফ্যাক্টোরিয়াল 10 মাইনাস r, তাই তো? ভালো, তাহলে ফ্যাক্টোরিয়াল 9 বাই ফ্যাক্টোরিয়াল 4 প্লাস 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 9 বাই, এটা কিন্তু ফ্যাক্টোরিয়াল 5 9 মাইনাস 4, আমি লিখতে পারি 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4 লিখলাম। এখানে ফ্যাক্টোরিয়াল 10 মানে 10 ইন্টু ফ্যাক্টোরিয়াল 9 লেখা যাবে, যাবে, বাই ফ্যাক্টোরিয়াল 10 মাইনাস r, তাই তো? আচ্ছা এ দেখুন ফ্যাক্টোরিয়াল 9 কমন নিতে পারি। আচ্ছা এই 5 কেটে দাও, তাহলে এখান থেকে ফ্যাক্টোরিয়াল 9 বাই ফ্যাক্টোরিয়াল 4 কমন নেওয়া যায়, এখানে থাকবে 1 প্লাস 1 2, আর এখানে 10 ইন্টু ফ্যাক্টোরিয়াল 9 বাই 10 ফ্যাক্টোরিয়াল 10 মাইনাস r। আচ্ছা এই ফ্যাক্টোরিয়াল 9 এই ফ্যাক্টোরিয়াল 9 কেটে গেল, এখানে চলে এসো, এটা কত 2 বাই ফ্যাক্টোরিয়াল 4 মানে ফ্যাক্টোরিয়াল 4 মানে 4 3 12 12 24 24 ইকুয়ালস টু 10 বাই ফ্যাক্টোরিয়াল 10 মাইনাস r। 2 দিয়ে কাটলে এটা 5, তো এটা ক্রস করলে ফ্যাক্টোরিয়াল 10 মাইনাস r ইজ ইকুয়াল টু 120। 120 মানে কি ফ্যাক্টোরিয়াল 5, ফ্যাক্টোরিয়াল 10 মাইনাস r ইজ ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল 5, তারপরে 10 মাইনাস r ইজ ইকুয়াল টু 5 is equal to 5 or r equals to 10 minus 5, that is 5, r এর মান বেরিয়ে গেল 5। ঠিক আছে, দেখে নেবে অঙ্কটা ভালো করে, আরেকবার করে দেখবে। এই অঙ্কটা নিজেরা করার চেষ্টা করো, না পারলে কমেন্ট বক্সে লেখো, আমি করে দেবো। 2 p n plus r, 2 110 n minus r 2 20, তাহলে n ও r এর মান নির্ণয় করো। এখানে কি আছে, এখানে n প্লাস r p2 ইকুয়ালস টু 110 আর n মাইনাস 2 n মাইনাস r p2 ইকুয়ালস টু 20। এটা সলভ করার চেষ্টা করো, তোমরা সলভ করার চেষ্টা করো, হাতের সময় খুব কম। তো প্রমাণ করো যে p2n, n ইজ ইকুয়াল টু, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় আসতে পারে। এটা এরকম একটা অঙ্ক তোমার পারমুটেশনেও আছে, এরকম একটা অঙ্ক তোমার কম্বিনেশনেও আছে। কম্বিনেশনের পার্থক্য হচ্ছে নিচে একটা ফ্যাক্টোরিয়াল n আসবে, কিন্তু পারমুটেশনে এটা আসবে। কি আছে না 2n pn ইকুয়ালস টু দেখাতে হবে 1 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 2n মাইনাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার n। খুব ভালো করে শেখো, এই অঙ্কটা কিন্তু
পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, এটার অর্থ কি? ফ্যাক্টোরিয়াল 2n বাই ফ্যাক্টোরিয়াল 2n মাইনাস n, তার মানে ফ্যাক্টোরিয়াল 2n বাই ফ্যাক্টোরিয়াল n। ফ্যাক্টোরিয়াল 2n মানে কি? 2n ইন্টু 2n মাইনাস 1 ইন্টু 2n মাইনাস 2 ইন্টু 2n মাইনাস 3 ইন্টু 2n মাইনাস 4 ডট 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 6 5 4 3 2 1। এটার অর্থ তো এটাই যে 2n থেকে 1 1 1 কমতে 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 1 পর্যন্ত যাবে। এটা ফ্যাক্টোরিয়াল 2n বাই ফ্যাক্টোরিয়াল n। দেখো উপরে 2n সংখ্যক পদ আছে, 2n সংখ্যক পদ আছে। এই 2n সংখ্যক পদগুলোর মধ্যে n সংখ্যক পদ 2n 2n মাইনাস 2 2n মাইনাস 4 6 4 2 এই ধরনের n খানা পদ আছে যারা যুগ্ম সংখ্যা, 2 এর গুণিতক। আরো n সংখ্যক পদ আছে 2n মাইনাস 1 2n মাইনাস 3 2n মাইনাস 5 5 3 1, এগুলো বিজোড় সংখ্যা, এগুলো বিজোড় সংখ্যা। তাহলে n সংখ্যক যে যুগ্ম সংখ্যা আছে সেখান থেকে 2 2 2 2 করতে করতে 2 টু দি পাওয়ার n আমি কমন নিয়ে নিতে পারবো। এবার দেখো এই 2n থেকে 2 চলে গেলে একটা n থাকবে। এই দেখো 2n মাইনাস 2 থেকে 2 কমন নাও, একটা n মাইনাস 1 থাকবে। 2n মাইনাস 4 থেকে 2 কমন নাও, এখানে একটা n মাইনাস 2 থাকবে। ডট 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 করতে করতে 6 থেকে 2 কমন নাও, 3 থাকবে। এখানে 4 থেকে 2 কমন নাও, 2 থাকবে। 2 থেকে 2 কমন নাও, 1। হবে কি না? হবে তো? n সংখ্যক পদ এরকম আসবে। আর বাকি যে n সংখ্যক পদ আছে সেগুলো কারা? না 2n মাইনাস 1 2n মাইনাস 3 হ্যাঁ ডট 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 3 1 এখানে 5 এটা আছে, ঠিক? বাই ফ্যাক্টোরিয়াল n, বাই ফ্যাক্টোরিয়াল n, বাই ফ্যাক্টোরিয়াল n। আচ্ছা দেখো n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ইন্টু n মাইনাস 3 ডট ডট 3 2 1 মানে কি হয়? ফ্যাক্টোরিয়াল n হয়। দ্যাট ইজ ফ্যাক্টোরিয়াল n। আর আমি এটাকে যদি ঘুরিয়ে লিখি তাহলে কি আসবে? 1 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু ডট 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 2n মাইনাস 3 2n মাইনাস 1 এটা আসবে ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n। ফ্যাক্টোরিয়াল n কেটে গেল, তাহলে কি থাকলো? সাজিয়ে লেখো 1 ইন্টু 3 ইন্টু 5 ডট 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 2n মাইনাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার n। প্রুভড। ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, এটা কিন্তু তোমরা মন দিয়ে করবে, ঠিক আছে? ওকে, এরপরে আমরা পারমুটেশনের উপরে আরো বেশ কিছু অঙ্ক করতে হবে আমাদের। পারমুটেশনের জন্য আরো কিছু অঙ্ক আমাদের করতে হবে, যে অঙ্কগুলো এখন আজকের পরিসরে আর করানো যাচ্ছে না। তোমরা এই পর্যন্ত যেটুকু শেখানো হলো এই পর্যন্ত খুব মনোযোগ সহকারে তোমরা বোঝো, একবারের জায়গায় 2 বার 3 বার করে বোঝো, খাতায় টুকে বোঝো এবং তোমাদের পাঠ্যপুস্তক থেকে এই ধরনের অঙ্কগুলোকে সলভ করো। আমি পরের ক্লাসে পার্ট 2তে তোমাদের আরো বাকি বেশ কিছু অঙ্ক এবং আরো কিছু সমাধান আমি তোমাদের শেখাবো। আজকে এই পর্যন্তই। গুড বাই। খুশি থাকো, ভালো থাকো, উন্নতি করো, এই প্রার্থনা করি। এই বলেই আজকের ক্লাস এখানেই শেষ করলাম।